প্রিয় বন্ধুরা, আজ তোমাদের সাথে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে। তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ছো, তোমরা যারা চতুর্থ সেমিস্টারের স্টুডেন্ট, তো তোমাদের SEC B1 পেপারের প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্নগুলো এসেছিল 2021, 22 আর 23 সালে, ছোট প্রশ্ন 1 নম্বরে, সেই ছোট প্রশ্নগুলো এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের যে পেপারটা, তার নাম রয়েছে লেজিসলেটিভ প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর্স। তো প্রথম প্রশ্ন দেখো, 2021 সালে যেটা এসেছিল, অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কি? বর্তমান সময়ে জনকল্যাণমূলক রাষ্ট্রে আইন বিভাগের কার্যাবলী ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় আইন বিভাগ অনেক সময় আইন প্রণয়নের দায়িত্ব শাসন বিভাগকে দিয়ে থাকে। এই ক্ষমতাস্বরূপ শাসন বিভাগও আইন প্রণয়ন করে, তাকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলা হয়। 2 নম্বর দেখো, রাজ্যসভার সদস্যপদ বাতিলের একটি কারণ লেখো। 60 দিন কোনো কারণ না দেখিয়ে সভায় অধিবেশনে অনুপস্থিত থাকলে রাজ্যসভার সদস্যপদ বাতিল হয়ে যায়। ভারতীয় সংবিধানের 331 নম্বর ধারাটি কি? লোকসভায় 2টি আসন সংরক্ষণের ব্যবস্থা আছে ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের জন্য। লোকসভার সদস্যদের একটি বিশেষাধিকার উল্লেখ করো। বাক স্বাধীনতা। ট্রেজারি বেঞ্চ কি? হাউস অফ কমন্সে যেখানে সরকারের সদস্য এবং প্রধানমন্ত্রী বসেন, সেই জায়গা হলো ট্রেজারি বেঞ্চ। এরপর দেখো, ভারতীয় সংবিধানের 118 নম্বর ধারার বিশেষত্ব কি? রাষ্ট্রপতি রাজ্য পরিষদের চেয়ারম্যান এবং জনগণের হাউসের স্পিকারের সাথে পরামর্শের পর উভয় কক্ষের যৌথ বৈঠক এবং যোগাযোগের ক্ষেত্রে পদ্ধতির বিষয়ে নিয়ম প্রণয়ন করতে পারেন। এরপর দেখো, MPLAD প্রকল্প কি? তো এই প্রকল্পটি হলো একটি সরকারি উন্নয়নমূলক স্কিম যা সংসদ সদস্যদের স্থানীয় চাহিদা মেটানোর সাথে জড়িত। তারপর যে প্রশ্নটা এসেছিল, বেসরকারি বিল কি? মন্ত্রিসভার সদস্য নয় এমন কোনো সংসদ যখন কোনো বিল উত্থাপন করে, তখন সেই বিল বেসরকারি বিল নামে অভিহিত হয়। পঞ্চায়েতের উপর সরকারি নিয়ন্ত্রণের একটি উপায় লেখো। কোনো উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ বা রূপায়ণ করতে গেলে অবশ্যই পঞ্চায়েতকে সরকারি অর্থ অনুদানের উপর নির্ভর করতে হয় এবং সরকার এই অনুদান বন্ধও করে দিতে পারে। স্বপরিষদ মেয়র কি? কলকাতা কর্পোরেশনের প্রধান শাসন বিভাগীয় সংস্থা হচ্ছে স্বপরিষদ মেয়র। এরপর দেখো, ছাঁটাই প্রস্তাব কি? লোকসভায় বাজেট পাশের সময় ব্যয় বরাদ্দের দাবি নিয়ে আলোচনায় বিরোধী পক্ষ কোনো বিষয়ে বরাদ্দ কমিয়ে দেওয়ার জন্য যে প্রস্তাব উত্থাপন করে, সাধারণভাবে ছাঁটাই প্রস্তাব নামে সেটিই পরিচিত। আইনসভায় কমিটি গঠনের ক্ষেত্রে কার সিদ্ধান্ত চূড়ান্ত? স্পিকারের। তারপর হচ্ছে, লোকসভার একটি স্থায়ী কমিটির নাম লেখো। সরকারি গাণিতিক কমিটি। অস্থায়ী কমিটি গঠনের একটি উদ্দেশ্য লেখো। নির্দিষ্ট সময়রেখার মধ্যে যাবতীয় সরকারি কাজ সম্পাদন করা, তদন্ত করা, গবেষণা করা। কমিটি ব্যবস্থার একটি সুফল লেখো। কমিটি ব্যবস্থার সাহায্যে পার্লামেন্টের অমূল্য সময় বাঁচানো যায়, বিভিন্ন বিষয়ের উপর প্রয়োজনীয় বিচার বিবেচনা সুনিশ্চিত করা যায়। তা আর কি করা যায় দেখো, পার্লামেন্ট কমিটি ব্যবস্থার মাধ্যমে শাসন বিভাগের কাজকর্ম নিয়ন্ত্রণ করে। তো এগুলো ছিল 2021 সালের 15টা ছোট প্রশ্ন। এবার আমরা আসি 2022 সালে যে ছোট প্রশ্নগুলো এসেছিল। ভারতের পার্লামেন্টের একটি অর্থ সংক্রান্ত কাজ উল্লেখ করো। পার্লামেন্টের অনুমোদন ছাড়া কোনো কর ধার্য সংগ্রহ ব্যয় হয় না। ভারতের পার্লামেন্টের কোন কক্ষকে জনপ্রিয় কক্ষ বলা হয়? পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভাকে। ভারতের সংবিধানের 249 নম্বর ধারাটির গুরুত্ব কী? সংবিধানের 249 নম্বর ধারা অনুসারে রাজ্যসভা যদি উপস্থিত ও ভোট দানকারী সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠের ভোটে এই প্রস্তাব গ্রহণ করে যে জাতীয় স্বার্থে তা রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয় সম্পর্কে আইন প্রণয়ন করা দরকার, তাহলে পার্লামেন্ট ওই বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। এরপর আইনসভার মর্যাদা হ্রাসের একটি কারণ লেখো। সাংসদের উপযুক্ত জ্ঞানের এবং দক্ষতার অভাব। ছায়া মন্ত্রিসভা কি? যুক্তরাজ্যে সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী সরকারের জবাবদিহি করার জন্য সরকারের বিপরীতে বিরোধী দলও একটি মন্ত্রিসভা গঠন করে, এটিকে বলা হয় ছায়া মন্ত্রিসভা। অনাস্থা প্রস্তাব কাকে বলে? অনাস্থা প্রস্তাব হলো এমন এক প্রস্তাব বা সমাবেশ যেখানে একজন সরকার বা কর্মকর্তা কোনো দায়িত্বশীল পদে থাকার যোগ্য কিনা তা নিয়ে মন্তব্য বা প্রশ্ন তোলা হয়। ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারাটির উল্লেখ করো। সংবিধানের 356 নম্বর ধারা অনুসারে কোনো রাজ্যের রাজ্যপালের রিপোর্ট থেকে বা অন্য কোনোভাবে রাষ্ট্রপতি যদি সন্তুষ্ট হন যে
সংশ্লিষ্ট রাজ্যে বিশেষ পরিস্থিতিতে রাজ্যের শাসন ব্যবস্থা সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না, তাহলে তিনি ওই রাজ্য শাসনতান্ত্রিক অচলাবস্থা জারি করতে পারেন। এরপর গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিককে বিডিও। বড় কমিটির একটি কাজ উল্লেখ করো। পানীয় জল সরবরাহ করা, জল নিষ্কাশনের ব্যবস্থা করা। জেলা পরিষদের আয়ের একটি উৎস লেখো। কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক অনুদান, জেলা পরিষদ কর্তৃক আরোপিত পদ কর। অর্থ বিল কে নিরূপণ করেন? লোকসভা স্পিকার। স্থায়ী কমিটি গঠনের একটি উদ্দেশ্য লেখো। উত্থাপিত বিল ও সমস্যাগুলি বিবেচনা করা। বিলের তৃতীয় পাঠ কী? বিলের তৃতীয় পাঠ বলতে সেই পর্যায়কে বোঝানো হয় যেখানে বিলটিকে সামগ্রিকভাবে গ্রহণ বা প্রত্যাখ্যানের প্রশ্ন ওঠে। সরকারি গাণিতিক কমিটির চেয়ারম্যান হিসাবে সাধারণত কাকে নিযুক্ত করা হয়? বিরোধী দল থেকে নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে একজনকে। গিলোটিন কি? অনেক সময় দেখা যায় সময় অতিক্রান্ত হতে চলেছে অথচ বহু আলোচনা বাকি, তখন লোকসভা স্পিকার সেগুলি বিনা আলোচনায় ভোট দিয়ে দেন, তা গিলোটিন নামে পরিচিত। এটাকে ছোট করে এইভাবেও লিখতে পারো তোমরা, যে কোনো আলোচনা ছাড়াই একটি বিল দ্রুত পাশ করার একটি সংসদীয় পদ্ধতি হচ্ছে গিলোটিন। এবার 2023 সালে দেখো, অধ্যাদেশ কি? সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন বিশেষ প্রয়োজনে রাষ্ট্রপতি যে জরুরি আইন বা আদেশ জারি করে তাকে অধ্যাদেশ বলে। এরপর লোকসভার সদস্যপদ বাতিলের একটি কারণ লেখো। কোনো কারণ না দেখিয়ে লোকসভার অধিবেশনে 60 দিন অনুপস্থিত থাকবে। সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? লোকসভা স্পিকার। রাজ্যসভায় ভারতের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্য সংখ্যা কতজন? 12 জন। ট্রেজারি বেঞ্চ কি? হাউস অফ কমন্সে যেখানে সরকারের সদস্য এবং প্রধানমন্ত্রী বসেন সেই জায়গা হলো ট্রেজারি বেঞ্চ। কোরাম কি? কোরাম হলো একটি সভায় গোষ্ঠী গঠনের জন্য প্রয়োজনীয় গোষ্ঠীর ন্যূনতম সদস্য সংখ্যা। পঞ্চায়েত সমিতির সভা কে আহ্বান করেন? বিডিও। সরকারি বিল ও বেসরকারি বিলের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। সরকারি বিল কেবলমাত্র মন্ত্রীরা উত্থাপন করে থাকেন, কিন্তু বেসরকারি বিল লোকসভার যে কোনো সদস্যই উত্থাপন করতে পারে। অনাস্থা প্রস্তাবের উদ্দেশ্য কি? অনাস্থা প্রস্তাবের উদ্দেশ্যে কোনো কেন্দ্রীয় সরকার লোকসভায় এবং রাজ্য সরকার বিধানসভায় আস্থা হারিয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। আচ্ছা, এরপর দেখো, লোকসভার একটি স্থায়ী কমিটির নাম লেখো। সরকারি গাণিতিক কমিটি, আনুমানিক ব্যয় হিসাব কমিটি। এরপর অস্থায়ী কমিটি কেন গঠিত হয়? কোনো একটি নির্দিষ্ট কাজকে কেন্দ্র করে বিশেষ উদ্দেশ্যে অস্থায়ী কমিটি গঠিত হয়। ওয়ার্ড কমিটির একটি কাজ লেখো। ওয়ার্ডের জনগণের স্বার্থ রক্ষা করা, জনকল্যাণ করা, ওয়ার্ডের উন্নয়ন করা। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কত? 144টি। অর্থ বিলের একটি বৈশিষ্ট্য লেখো। অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়, এটাই হচ্ছে ওর বৈশিষ্ট্য। দৃষ্টি আকর্ষণী প্রস্তাব কি? জরুরি ও বিশেষ গুরুত্বপূর্ণ জনস্বার্থমূলক বিষয় যেগুলি সরকারের দৃষ্টি আকর্ষণ করা দরকার, তা যে পদ্ধতির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় তাকে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব বলে। তো এগুলো ছিল তোমাদের 2023 সালে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল। তাহলে আমি 2021, 22, 23 এই 3টে সালেরই ছোট প্রশ্ন আলোচনা করে দিলাম। আর তোমরা একটু লক্ষ্য করলে দেখবে যে 2023 সালে 2021 সালের কিছু প্রশ্ন রিপিট হয়েছে। তো তোমাদের এবছরের জন্য 2022 সালের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু তোমরা 24-এ পরীক্ষা দিতে চলেছো। তো ওই প্রশ্নটা একটু ভালো করে তোমরা পড়ে যাও।